তুই যদি ভেবে থাকিস না যে তোর ছেলে সরিষা ইলিশ খাবে, ওটা দেখে তোর লাল পড়বে, আর তোর বোমা সেটা দেখে তোর 2-4 পিস ইলিশ দিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল করতেছিস। আমি বলি কি, সরিষা ইলিশ শুধুমাত্র আমি আর সোহেল খাবো, তোর জন্য কিন্তু কোনো সরিষা ইলিশ নেই। মনে থাকবে? মনে থাকবে কথাটা? আচ্ছা বৌমা। আর হ্যাঁ, তোর ছেলে আছে না, বেশি আধিক্যতা একদম দেখবে না। আমি কিন্তু বেশি আধিক্যতা পছন্দ করি না। সোজা এখান থেকে রান্নাঘরে যা, যা রান্না শুরু কর, যা। বৌমা, বৌমা, ও বৌমা। উফ, কি হয়েছে নাকি? এর জন্য শান্তি মতো একটু শুয়ে বসে কোনো শান্তি নেই। কি সমস্যা আপনার? বৌমা, খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দাও। আহারে, খুব খিদে লাগছে না? এই বুড়ি, কাজের বেলায় ঠন ঠন ঠন, গিলার বেলায় তো খুব আছিস। হ্যাঁ, এই সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া তোর মুখে কোনো কথা নেই? বৌমা, সকাল থেকে এত কাজ করলাম, তারপরেও যদি বলো কাজের নামে ঠন 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 ঠন। বৌমা, এত কাজ করছি, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। এই যে এই বাড়িতে 10টা গরু পুষি না, 10টা ছাগল পুষি না, নাকি 10টা মোষ পুষি, কোনটা? এই বাড়িতে একটা কাজও নেই, খালি কি 3 বেলা রাঁধা আর 4টি করে গিলা, আর ঘরটা ঝাড় দেওয়া, 2টা প্লেট মানে কি কাম? বৌমা, এতগুলা কাজের নাম তুমিই বললা, অথচ বলতেছো যে এগুলো একটা কাম। আমি যে কামগুলা প্রতিদিন করি, তুমি যদি একদিন একটু করতে, তাহলে বুঝতে যে আসলে এই কাজগুলা ছোট না বড় না অল্প না অনেক বেশি। তাহলে এক কাজ করেন, আপনার তো কাজ করতে অনেক কষ্ট হয়। কে কাজ করতে বলছে? এই বাড়ি থেকে চলে যান, রাস্তায় যায় ভিক্ষা করেন, তাহলে কি হবে? সারাদিন বসে থাকতে পারবেন, দাঁড়ায় থাকতে পারবেন, কোনো কাজ করতে হবে না, হাত পাতলেই টাকা পাবেন, আবার সেই টাকা দিয়ে খাইতেও পারবেন। যান, আপনি ভিক্ষাই করেন, যান। বৌমা, তুমি মনে হয় ভুলে গেছো এই বাড়িটা আমার। আমার স্বামী যদি বেঁচে থাকতো, তুমি আমাকে কথাটা বলতে পারতে না। কি করলি তুই? কি করলি? এই কি করলি? এই বাড়ি তোর? কথায় কথা তুই বাড়ি কোটা দিস? এই বাড়ি তোর মালিক? হ্যাঁ, এই বাড়ির মালিক এখন আমি। তোর দিন শেষ। এখনো কি তোর ইচ্ছা করে হ্যাঁ বাড়ির মালকিন সাজে বসে থাকতে? এই বুড়ি হয়ে গেছিস না? এক পা তো অলরেডি কবরের মধ্যে চলে গেছে, তা বাড়ির লোক সামলাতে পারিস না? ভালো করে কান খুলে শুনে রাখ, এই বাড়ির মালিক আমি, এই বাড়ির সবকিছু আমি করব, যা খুশি তাই করব, আর যেভাবে বলবো সেভাবে শুনবি। আচ্ছা, তা না শুনিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। যা, দেখ অনেকগুলো কাপড় চোপড় দেখ বার করে রাখছে, ওইগুলো খাচ, খেয়েছে সুন্দর করে লন্ডি মন্ডি করবি শুকায়, তারপর খাওয়ার কথা কবি। তার আগে যদি খাওয়ার কথা কইছিস না, তাহলে একদম বড় টিপ দিয়ে দেখে মেরে ফেলবো। যা। বৌমা, তুমি যদি এখন আমাকে একটু না খাইতে দাও, আমি কোনো কাজই করতে পারবো না। এই সারাক্ষণ গেলে খাওয়া খাওয়া খাওয়া, এটা শুনতে শুনতে তো আমার বিরক্ত লাগে। মানুষ যে এত কিভাবে গেলে আল্লাহ পাক সেই জানে। তাহলে শোন, পাতলির মধ্যে দেখ কালকে পান্তা ভাত আছে, ওইগুলা যা গিয়ে যা। আবার তাকায় আছিস কেন? চোখের সামনে থেকে যা তো। খালি দেখ, কোনো কাজ নেই, খালি গিলা আর গিলা, ভালো লাগে না এগুলো। কান্দেন না, আমি জানি আপনার ছেলের বউ আপনারা কিচ্ছু খাইতে দেয় না। ধরেন আমি কিছু ভাত নিয়ে আসি, আপনি খান। মানে তুমি যে ভাত নিয়ে এসছো, আমি এই ভাত খাওয়ার সময় যদি আমার বৌমা দেখে, তোমাকে কি বলবে জানি না, তবে আমাকে জানে শেষ করে ফেলবে। রাখেন তো, ওগুলো পরেরটা পরে দেখা যাবে। ধরেন এই ভাতগুলো আগে খেয়ে নেন। বাবা, গরম ভাত, সাথে কি সুন্দর মাছ ভাজি। আহারে, বড়িতে দেখছি বরাত খুলে গেছে না? আর কি রে, আমার শাশুড়ির জন্য কি তোর দরদ উতলায় উঠতেছে? গরম ভাত রেঁধে দেখছিস নিয়ে আইছিস, তা আবার গাছতলা নিয়ে এসে পোলা পোলা খাওয়াচ্ছিস, ব্যাপার কি? কি বলো ভাবি, সারাদিন চাষি কত কাজ কাম করে, তুমি তো ঠিক মতো খাইতেই দাও না। আমি কিছু খাইতে দিছি, এটাও দোষ? বাবা, দেখছি ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, আমি মনে হয় তোর বিষয়ে কিচ্ছু জানি না। না, নিজের শাশুড়ি তো দেখার বেলায় এক সময় ছিলি না। যতটুকু শুনছে, না খাইতে খাইতে অত্যাচার সহ্য না করতে পারে না, তোর শাশুড়ি মারা গেছে, আর সে আবার কিনা আমার শাশুড়ির জন্য দরদ উতলে উঠছে। ব্যাপারটা কি? ওই যে কথায় আছে না,
মার পরে না মাসির পরে পুরে পুরে ধোয়া ওঠে, তো তোর কি সেই যে হয়েছে নাকি? ভাবি কথা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ চুপ, কিসের কথা বেশি হচ্ছে? হ্যাঁ আমি কিছু বুঝি না। ও না না না, চেহারা সুরত ভালো আছে, চিন্তা ভাবনা করতেছে। সোহেলের মাকে তো আমি খুব একটা দেখতে পারি না। এই সুযোগে যদি সোহেলের মাকে একটু খাওয়া দাওয়া হাত করা যায়, সোহেল বিদেশ থেকে আসলে পরে মাথাটা কীভাবে মুড়ে খাওয়া যায়, তারপরে এই বাড়িতে এসে কী করবেন, নিজের আসনটা গাড়বেন না, সেইগুলো কিন্তু বালি। শোন, তোরের মতো মেয়েকে আমার খুব ভালো করে চিনা আছে। কি ভাবতেছিস? হ্যাঁ আমাকে এই বাড়িতে সরাই কিভাবে গেছে, এবারে বউ হয়ে আসলে সেই চিন্তা করতেছিস? সে ভাবি তোমার মন মানসিকতা এত খারাপ, তুমি যেরকম অন্য মেয়েদেরও তুমি এরকম ভাবো। আমার মন মানসিকতা খারাপ? শোন, বড় বড় কিন্তু একদম কথা কবি না। মন মানসিকতা আমার খারাপ না, আমি খুব ভালো করে বুঝতে পারি। আমি যে কিছু বুঝি না সেরকম না। হ্যাঁ ভাত নিয়ে এসে দরদ দেখাচ্ছে, যা এখান থেকে। চাচি, তোমার বেটার বউ যেসব কথা বলতেছে এরপরও আমার এখানে থাকা মানায় না, থাকো তুমি, আমি গেলাম। হ্যাঁ যা, তো সবাই আমি খেতে দেখানোর জন্য দেখো। হ্যাঁ কি রে বুড়ি? হ্যাঁ কি বাবা বাবা, মুখখান তো দেখে মনে হয় ভাষা ভাষা উল্টে খাওয়া পারিস না, কিন্তু তুই কি করিস? তার মানে পুরা এলাকায় কয়ে বেড়ায় তোর বেটার বউ তো খাই দেয় না, তোর দেশ সংসারে সব কাজ করায়, তোকে নির্যাতন করে। তাই তো এই জন্য তো পাড়ার লোক তোর জন্য কি করছে, গরম ভাত খাই দিলে দিলে এসে দেখছে তোকে না। এই আর কত, হ্যাঁ কত দুর্নাম করবো তোকে, যে চারে চারে বাসে পান্তাগুলি গিলায় সেগুলো কোনে যায়? কালকে চিন্তা করছি তোকে এইগুলো তো খাই দেবো না, প্রয়োজনে পুকুরে ফেলা দেবো, তা মাছগুলো খায় সারে একটু পুষ্টি হবে। আর তোকে খায় তো আমার কোনো লাভ নেই, সারাক্ষণ তো আমার নামে দুর্নামি করিস। বাবা, গরম ভাত, পুঁটি মাছ, কি স্বাদ! তো ধর দেখা এখন, কি স্বাদ! কি লাল পড়তেছে? এই তোর কি মনে হয় একটু মাছ তোরে গিলাবো? এই দেখ আমি খাচ্ছি, দেখ মজা না, খুব মজা। এক কাজ কর, তুই না বস, থাক আমি যাই খাই যা। হ্যাঁ রে আমার কপাল, আমি একজন প্রবাসীর অসহায় মা। হায় রে আল্লাহ, নিজের বৌমা তো খাইতে দেয় না, যদিও পাশের বাড়ির একজন একটু ভাত নিয়ে আসলো, সেটাও আমার কপালে জুটলো না, আমার সামনের খাবার কেড়ে নিয়ে গেল। সোহেল, সোহেল, ও বাবা সোহেল, কি হয়েছে নাকি? বাবা একটু ওঠ না। কি সমস্যা আপনার? কোন তো এত সকাল সকালকে ঘুম থেকে ডাকে? বৌমা, আমার সোহেল আসছে, কতটা দিন ওকে আমি দেখি না, ওর মুখটা দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে, একটু ডেকে দাও না বৌমা। আচ্ছা, আপনার কোনো আক্কেল জ্ঞান নেই না? আপনি না মা হন, আপনার ছেলে এতদিন পর বিদেশ থেকে আসলো, তা আবার এত রাত্রে আসছে, তারপর বেচারা একটু ঘুমাইছে। আপনি সকাল সকাল কি করতেছেন? আসে তাকে ডাকা শুরু করছেন। একটা মানুষকে কি একটু শান্তি করে ঘুমাইতে দিবেন না? বৌমা, তুমি যেদিন মা হবে সেদিন বুঝবে সন্তানের জন্য বুকের মধ্যে কেমন লাগে। আমার সোহেলের মুখটা আমি কতদিন দেখি না। আচ্ছা, আপনি আপনার ছেলের মুখ দেখেন না, ভালো কথা। এমন তো না যে আপনার ছেলে হুট করে আবার রাতের মধ্যে চলে যাবে যে আপনি তার মুখ দেখতে পারবেন না। আপনার ছেলে তো দেশেই আছে নাকি, কিছুদিন থাকবেও, আপনি তো পরে দেখতেও পারবেন। তাই বলে কি এত সকালে রাখতে হবে? বৌমা, মনটাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না, তাই এসে ডাকাডাকি করছি। আসলে মনটাকে বোঝানো না, না ছেলে বেটার বউ একসাথে ঘুমায় আছে, সেটা আপনার সহ্য হচ্ছে না? না সি বৌমা, তুমি এটা কোন ধরনের কথা বলো? আমার কেন সহ্য হবে না? তোমরা স্বামী স্ত্রী, আর সোহেল আমার সন্তান। আসলে ওর মুখটা দেখার জন্য কেমন যেন লাগছে আমার। হ্যাঁ বলে শোন, আসলে মুখ দেখো না, এগুলো সব বাহানা। আমি খুব ভালো করেই বুঝি, তোর ছেলে আমার পাশে শুয়ে আছে, তোর তো সহ্য হচ্ছে না। তোর ইচ্ছা হচ্ছে তোর ছেলে সবসময় তোর আঁচল ধরে থাক, তাই না? ইয়ার জন্য তো সকাল সকাল তুই ডাকা শুরু করছিস। কি ভাবছিস আমি কিছু বুঝি না? বৌমা, তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! তোরে ভুল বুঝি কি ঠিক বুঝি সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তোর নামে হারে হারে চিনি। তোর সাথে এত পেশাল পাড়ার মুড না আমার নাই। আর তোর ছেলে ঘুমায় আছে না, আমি যদি এখন চিল্লা চিল্লি করি বেচারা ঘুমটা ভেঙে যাবে। আর আমি কিছুতেই চাই না যে আমার স্বামীর ঘুমটা ভাঙো। তাই বলছি কি, সালের জন্য তো দরদ দেখাতে হবে না। এই যে রান্নাঘরে যে সব কাজগুলো পড়ে আছে সেগুলো কে করবে? হ্যাঁ
আর একটাকে দাসীবাদী নিয়ে আসবো? না বৌমা, আমার সোহেল যে খাবারগুলো পছন্দ করে, বিশেষ করে সরিষা ইলিশ, আমি আজকে ওই খাবারটা রান্না করব। আমার সোহেল কবজি ডুবিয়ে খাবে। বৌমা, তুমি আর রাগারাগি করো না। আমি রান্না বান্না করছি যে। আরে বুঝি এমন ভাবে বলতেছে মনে হচ্ছে সোহেল কবজি ডুবিয়ে খাবে না, এই বুড়িটাই খাবে। শোন, তুই যদি ভেবে থাকিস না যে তোর ছেলে সরিষা ইলিশ খাবে, ওটা দেখে তোর লাল পড়বে, আর তোর বোমা সেটা দেখে তোর 2-4 পিস ইলিশ দিয়ে দেবে, তাহলে কিন্তু ভুল করতেছিস। আমি বলি কি, সরিষা ইলিশ শুধুমাত্র আমি আর সোহেল খাবো, তোর জন্য কিন্তু কোনো সরিষা ইলিশ নেই। মনে থাকবে? মনে থাকবে কথাটা? আচ্ছা বৌমা। আর হ্যাঁ, তোর ছেলে আছে না, বেশি আধিক্যতা একদম দেখবে না। আমি কিন্তু বেশি আধিক্যতা পছন্দ করি না। সোজা এখান থেকে রান্নাঘরে যা, যা রান্না শুরু কর, যা। শুধু সরিষা ইলিশ না, সকালে আগে তোর ছেলেকে ডিম পোস্ট দিবি, একটা কফি দিবি, আর কিছু ফল কেটে দিবি। তারপর সরিষা ইলিশ রান্না করবি, গরুর মাংস ভুনা করবি। আর হ্যাঁ, সেখানে যেন অবশ্যই রোস্ট করা হয়, কথাটা যেন মাথায় থাকে। যা, তাকায় আসিস কে, যা। বাপরে বাপ, মনে হচ্ছে হাত পা চলতেই চায় না, অসহ্য। সকাল সকাল একটু ঘুম পাড়তেছিলাম না, ঘুমটা দিল নষ্ট করে। তো সব যাই, সোহেলের আবার ঘুম ভেঙে যাবে। ভাতটা হয়ে গেছে, এখন তরকারি রান্না। মা, মা, সোহেল বাবা, আমার মানিক। কেমন আছো তুমি? আমি ভালো ছিলাম না, কিন্তু তোকে দেখার পর আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস বাবা? মা, আমিও অনেক ভালো আছি। তুমি কিন্তু অনেক শুকায় গেছো, মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না। তুই চুপ কর, তুই আমাকে অনেক ভালোবাসিস তো, আর অনেক দিন পর দেখছিস, তাই মনে হচ্ছে তোর মা শুকিয়ে গেছে, তোর মার এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু আমি তো দেখতেছি আমার ছেলেটার আগের মতো নেই। কি যে বলো, আমি কত মোটা হয়ে গেছি। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি রান্না করতেছো কেন? তোমার বৌমা রান্না করে না? বাবা, তোর পছন্দের খাবার রান্না করতেছি। আমার সোহেল কতদিন পর দেশে আসছে, সেই প্রবাসে থাকিস, কি খাস না খাস আমি তো কিছুই দেখি না বাবা, এই জন্য আমি নিজেই তোর পছন্দের খাবারগুলো রান্না করতেছি। মা, তাই বলে তুমি রান্না করবা? আর রান্না করার জন্য তো সূচনা আছে, সূচনা রান্না করতো। আরে তাতে কি হয়েছে, ছেলের জন্য মা রান্না করবে, এটা কি কোনো বিষয় হলো? তারপরেও তুমি আর বাড়িতে কিন্তু কোনো কাজ করবা না। আর আমার আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তো এজন্য রাতে তোমার সঙ্গে দেখা করতে পারি নাই। আসে দেখলাম তুমি ঘুমায় পড়ছো, এজন্য ডাকি নাই। তুমি কিছু মনে করো না? না বাবা, কিছু মনে করি নাই, কিছু মনে করি নাই বাবা। তুই যে আমার সামনে আসছিস, এটাই আমার অনেক বড় পাওয়া, এটা আমার অনেক কিছু বাবা। মা, তোমার রান্না করতে হবে না, আমি সূচনাকে পাঠিয়ে দিচ্ছি, ও রান্না করবে। না, পাগলামো করিস না, যা তুই ঘরে যে রেস্ট কর, রান্না প্রায় শেষ, রান্না হয়ে যাবে তাড়াতাড়ি, যা তুই ঘরে যা। আচ্ছা তাড়াতাড়ি আসো, একসঙ্গে কিন্তু খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি গেলাম। বাবা সোহেল, তুই ঠিকই ধরেছিস বাবা, তোর মা খাওয়া দাওয়া করে না, আর আমি খাওয়া দাওয়া করবো কিভাবে ঠিক মতো? তোর বই তো আমাকে খেতে দেয় না, এই জন্যই তো আমার এই অবস্থা। ধর ছাতা, কি ভাবছি, যাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, আমার সোহেলের ক্ষুধা লাগছে। জানো তো, তোমার সাথে ঘুরতে না ভালোই লাগছে। আমরা কি শুধু ঘুরতে যাচ্ছি না আর কোথাও যাচ্ছি? আরে ঘুরবো কেন, আজকে তোমার ইচ্ছা মতো শপিং করবা, যাতে 2 বছর আর আমাদের কোনো শপিং করতে না হয়। এই দাঁড়াও দাঁড়াও, 2 বছর শপিং করবো না মানে? আর তাছাড়া আমার কি জামা কাপড় কম আছে? আমার ডয়ের ভর্তি এত জামা কাপড়, এই মুহূর্তে এত জামা কাপড় দিয়ে কী করবো? আর 2 বছরের জন্য কেন কিনবো? তোমাকে তো সত্য ঘটনা বলেই নাই। তুমি জানো, আমি ওই দেশে সিটিজেনশিপ পাইছি। আমি তো পরিবারের সবাইকে নিয়ে ওই দেশে যাব। কি, এই তুই সত্যি সিটিজেনশিপ পাইছো? হ্যাঁ, আমি সত্যিই ওই দেশে সিটিজেনশিপ পাইছি। তুমি চাইলে সবাইকে নিয়ে যেতে পারবা? হ্যাঁ, আমার পরিবারের সবাইকে আমি নিয়ে যাইতে পারবো। ইস, আমার যে কি আনন্দ লাগতেছে। জানো তো, তুমি যখন দূর প্রবাসে থাকতো, এখানে আমার একা একা ভালো লাগতো না, ভাবতাম কবে যে যাইতে পারবো। এখন ভালোই হলো, এখন সবসময় আমি তোমার সাথে থাকতে পারবো। হ্যাঁ, আমি তোমাকে, মাকে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই।
এই জন্য তো এত কষ্ট করে সিটিজেনশিপটা মনে করো যে ম্যানেজ করছি। আমাকে মাকে মানে তোমার মাকেও নিয়ে যাবে নাকি প্রবাসে? আচ্ছা তুমি একটা কথা বলো, আমি আর তুমি যদি ওই দেশে চলে যাই তাহলে মা এই দেশে কার সঙ্গে থাকবে? দেখো তুমি রেগে কেন যাচ্ছ? আমি বলছিলাম কি সোহেল, মার তো বয়স হয়ে গেছে, সারা জীবন মা বাংলাদেশে কাটাচ্ছে, এখন যদি মা প্রবাসে যায় মার কি ওখানে ভালো লাগবে? আর তাছাড়া ওখানে যে রুমের মধ্যে সারাক্ষণ মা কী করবে বলো? আমি মার ভালোর জন্য বলছিলাম কি, মার না প্রবাসে ভালো লাগবে না। আমার কথা বাদ দাও, আমি তো সারাক্ষণ এমনিতে রুমে থাকি, আর তুমি থাকবা ওখানে আমার সমস্যা হবে না। অবশ্য তুমি চাইলে মাকে দেখাশোনার জন্য একটা অপশন আছে, এখন তুমি বিষয়টা কিভাবে নিবা? আমি বুঝলাম না, মাকে দেখে রাখার অপশন আছে মানে? দেখো আমি আর তুমি ছাড়া মাকে দেখার মতো তো কেউ নাই। আমি আর তুমি যদি প্রবাসে চলে যাই মাকে কে দেখবে? আমি তো জানি যে তুমি আর আমি ছাড়া মার কেউ নেই, কিন্তু একটা অপশন আছে। তুমি যদি বিষয়টা ঠিকভাবে না, তাহলে আমি বলতেই পারি, তাহলে মা এই দেশে থাকতেও পারলো আর মার দেখাশোনা অসুবিধা হইল না। আচ্ছা আমার মাথার ভিতরে কিছু ঢুকতেছে না, আমাকে একটু ক্লিয়ারলি বলবা? দেখো সোহেল, এই দেশে তো বৃদ্ধাশ্রম আছে, সেখানে ভালো ভালো লোকজন থাকে, মানে দেখভাল করার জন্য নার্সের মতো লোক থাকে, তারা সবসময় রুগীকে দেখে, কেউ যদি অসুস্থ হয় দেখে, ঠিক টাইমে ওষুধ খাওয়াই দেয়, ঠিক টাইমে ভাত দেয়, একদম পরিবারের মানুষ যেভাবে সেবা করে সেভাবে, বিনিময়ে কিছু টাকা দিতে হয়। আর তাছাড়া দেখো তোমার তো টাকা পয়সার অভাব নেই, আর মা ওখানে চাই ভালো থাকবে না, মা এখানে থাকলো সেই লোক মাকে দেখাশোনা করবে, ঠিকভাবে খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করাই দিবে, তুমি যখন খুশি খোঁজ নিবা, কথা বলবা, শুধু মাসে কিছু কিছু টাকা পাঠাবা। এটা করলে কি ভালো হয় না বলো? তুমি একদম ঠিক বলছো। আমি যদি মাকে বৃদ্ধাশ্রমে রাখি, আর বাংলাদেশের এখন যে বৃদ্ধাশ্রমগুলো আছে এরা নাকি অনেক সেবা যত্ন করে, আর ওনারা যে টাকা চাইবে আমি তার চাইতে অনেক বেশি টাকা দিব, তাহলে আমার মায়ের সেবা যত্ন আর একটু বেশি করবে, তাহলে আমার মাও ভালো থাকবে। আরে হ্যাঁ, সেটাই তো বলতেছি, বাড়ির মানুষ যেভাবে দেখে তার চেয়ে বেশি কেয়ার করা হয় বৃদ্ধাশ্রমে, শুধু একটু টাকা দিলে হবে। তাই বলছিলাম কি, মাকে শুধু শুধু বিদেশে নেওয়ার দরকার নেই, আর মা এখানে অনেক লোক থাকবে মার বয়সে, তাদের সাথে গল্প করবে, সারা দিন কীভাবে কেটেছে মা বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, আগে আমরা শহরে যাব, শপিং করব, তারপরে বাসায় এসে মার সঙ্গে কথা বলে পরে বৃদ্ধাশ্রমের ওই জায়গায় কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শপিংটা করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? বাবা রে, আল্লাহ যে হালে রাখে সেই হালে সুখ। তবে বাবা কথা হলো কি, তোমার চাচি খুব একটা ভালো নাই, উনি অসুস্থ। কেন কাকা, চাচির কি হয়েছে? তোমার চাচি অনেক দিন ধরেই বিছনায় শুয়ে। আর আমি কি করব বাবা, এক হাতে খাটি কর্ম করে যে টাকা রোজগার করি, সংসারে খরচ করব না তার পিছনে খরচ করব, আমি খুব কষ্টে আছি বাজান। বুঝতে পারছি, আপনি টাকার অভাবে চাচি চিকিৎসা করাইতে পারতেছেন না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরছো। আচ্ছা কাকা, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপাতত চাচির চিকিৎসা করান। বাবা তুমি টাকা দিবে? বাবা তুমি আমার একটু উপকার করলে। কাকা, আর শুধু আমার জন্য আর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি, অনেক টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ বাবা, আমার দোয়া সব সময় থাকবে। তুমি প্রবাসী থাকো, আমি দোয়া করি তুমি ইনকাম করো বাবা, আর তোমার সামর্থ্য হোক মানুষকে এইভাবে দান করো। আচ্ছা কাকা, যদি আরো কিছু লাগে আমাকে বলেন। আচ্ছা বাজান, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, কি শান্তি, কি শান্তি না? খুব আরাম হয়েছে না আম্মা? কি সুন্দর করে এখানে বসে আছেন, কেউ বিরক্ত করছে না, তাই না? না, কে বিরক্ত করবে বৌমা? অবশ্য চিন্তা করেন না, আপনি তো আমার খুব হাল করেননি। এই যে যেমন দেখেন, সকালে শান্তি মতো ঘুম পাড়তে দেন না, যায় দরজার উপর ধাক্কা শুরু করেন, অমনি বাড়ি সোহেল সোহেল, একবার বৌমা বৌমা, একটা কাজ করতে বললে এটা পারবেন না সেটা পারবেন না, অনেক অশান্তি করছেন। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আপনিও শান্তি করে বসে থাকতে পারবেন, আর আমি একটু শান্তি পাবো। তার মানে কি বৌমা? মানে আমি আর খুব বেশি দিন এখানে নাই, আমি আপনার ছেলের সাথে বিদেশে চলে যাচ্ছি। তুমি বিদেশে চলে যাবে? আমি এই বাড়িতে একা থাকবো কিভাবে? এ বাবা, হাজার হোক আপনি আমার শাশুড়ি আম্মা হন, আপনাকে কি এই বাড়িতে রাখবো? আপনাকে তো এই বাড়িতে রাখবো না।
তাহলে আপনি কি থাকবো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে? তোমরা বিদেশ যাবে আর আমি বৃদ্ধাশ্রমে থাকবো? দেখেন, সারা জীবন তো অনেক কষ্ট করছেন, আপনার ছেলে কারি কারি টাকা ইনকাম করে, আপনি কেন কষ্ট করবেন? তাই আপনার ছেলেকে অনেক বুঝায় সোজা রাজি করেছি, আপনার ছেলে এখন রাজি। আর বৃদ্ধাশ্রমে থাকলে ওখানে 3 বেলা আপনাকে ভালো মন্দ খাইতে দিবে, আপনার সেবা যত্ন করবে, ওখানে আপনার বয়সে অনেক মানুষ থাকবে, তাদের সঙ্গে বসে বসে আর আমি গল্প করতে পারবেন। হাজার হোক, আপনাকে তো অনেক অত্যাচার করছি, তাই ভাবছি আমি এখন আর অত্যাচার করব না, একটু মরার আগে আপনি একটু শান্তি দিয়ে যান, বুঝতে পারছেন? বৌমা, আমার ছেলে থাকবে প্রবাসে আর আমি থাকবো বৃদ্ধাশ্রমে। আমাকে নানান লোকে নানান কথা বলবে। বাবা, আমার কথা শুনে মনে হচ্ছে আপনার বুকে চাপ দিচ্ছে। কি বুকে চাপ দিচ্ছে? বুকে প্রচন্ড ব্যথা আছে। আরে হোক, 2-4 দিনই তো, তারপর তো আর হবে না। আপনার ছেলেকে নিয়ে আমি বিদেশে চলে গেলে আপনি আরামে শান্তিতে থাকবেন, তখন কোনো কষ্ট হবে না। দেখেন, চিন্তা করেন না, মাঝে মাঝে আপনার ছেলেকে বলবো সপ্তাহের জন্য 1 দিন করে আপনাকে ফোন দেন, বুঝতে পারছেন? বৌমা দেখো, তোমরা এরকমটা করো না। আমার সোহেলকে আমি বুঝাই বলবো, বাবা আমি যে কয়টা দিন বেঁচে থাকি তোর সাথে থাকবো, আমরা যে একই সাথে থাকবো বাবা। এই তুই ছেলেকে কি বোঝাই বলবে? হ্যাঁ বুঝতে পারছি, আমি যে বিদেশে যাবো তোর ছেলের সাথে ভালোভাবে থাকবো, এটা তো সহ্য হচ্ছে না বুড়ি। হ্যাঁ বুড়ি, তোর এটা সহ্য হয় না? তোর এটা সহ্য হয় না? শোন আমার কথা, শোন, যদি তোর ছেলেকে একটু যদি বোঝানোর চেষ্টা করছিস, একটু যদি বলিস না, আমি কিন্তু তোর ছেলের কথা বলবো না, একদম জানা শেষ করে দিব। বৌমা আমার খুব কষ্ট কষ্ট হচ্ছে? এই কষ্টের কি দেখছিস? হ্যাঁ, আমি যদি ওই বিদেশে না যাইতে পারি না, তাহলে কিন্তু তোর কপালে চরম দুঃখ আছে, কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝতে পারছিস? বৌমা। আর হ্যাঁ, ভুলে তোর ছেলেকে বলার চেষ্টা করিস না, তাহলে তোর কপালে দেখে দুঃখ শেষ থাকবে না, বুড়ি কিনা আমাকে যাইতে দিবে না। হ্যাঁ, আল্লাহ, আমার বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে কেন? সোহেল রে, বাবা বাবা তুই কই? সোহেল, সোহেল, সোহেল তুই কই বাবা? সোহেল, সোহেল, সোহেল। সূচনা, কেন কি হয়েছে? এত মানুষ কেন? আর আমার মাকে বারান্দায় শুয়ে রাখছো কেন? তুমি জানো আমার বৃদ্ধাশ্রমে থাকার সব ব্যবস্থা করে ফেলছি, ওনারা বলছে কালকেই গাড়ি পাঠিয়ে দিবে। সোহেল, আমার মনে হয় কি তার প্রয়োজন হবে না। কি বলছো প্রয়োজন হবে না মানে? তুমি একটু শান্ত হও সোহেল। আর কান্না করছো কেন? আর মা এখানে শুয়ে আছে কেন? মা, ও মা, মা, শোনো না, মার কথা বলবে না, মার আমাদের মাঝে নাই। এটা আমি বিশ্বাস করি না, আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। মা, ও মা। ভাইয়া, তোমার আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হবে না, তোমার মার জন্য তোমার আর কোনো টেনশন করতে হবে না, তোমার মারে আর তোমার কোনোদিনও খাইতে দিতে হবে না, তোমার মার জন্য আর তোমার টাকা খরচ করে ওষুধ আনতে হবে না। তোমার মাকে খুন করেছো শুধু তুমি। আমার মাকে আমি খুন করছি মানে? হ্যাঁ তুমি খুন করেছো, আর এই খুনের পিছনে তোমার এই ডাইনি বউটা আছে। তুমি জানো, তুমি যখন বিদেশে ছিলা তখন তোমার বউ তোমার মারে ঠিক মতো খাইতে দিত না, সারাদিন চাকরের মতো এই বাড়িতে সব কাজ করাইতো, দিন শেষে সে নির্যাতনের শিকার হইতো। মৃত্যুর আগেও বেচারা এক ফোঁটা শান্তি পাইল না। উনি এগুলো কি বলছে? তুই আমার মাকে নির্যাতন করছিস, আমার মাকে তুই খুন করছিস।
তুই একটা খুনি, কিন্তু আমি তোকে বিশ্বাস করছি। আমি প্রবাস থেকে আসার পরেও আমার মায়ের সঙ্গে কথা বলছি, আমার মা এগুলো কিছুই বলেনি। তুই আমার মাকে নির্যাতন করছিস, তাই না? তুই আমার মাকে খুন করছিস। না না সোহেল, বিশ্বাস করো, আমি তো আমাকে খুন করিনি। আমি সত্যি খুন করিনি। আমি জানতাম না যে তোমার মা কিভাবে মারা গেছে। বিশ্বাস করো সোহেল, আমি তো শুধু বলছিলাম আমরা প্রবাসে চলে যাব, আর আম্মার জন্য ব্যবস্থা করছি, শুধু এটুকুই বলছি। মা, ও মা, মা আমার সাথে কথা বলো না মা। ও মা, মা তুমি আমার সাথে কথা বলবা না? আমাকে কথা একটা শেষ সুযোগ দিবা না মা? ও মা, ও মা তুমি কথা বলো মা। থাম, তুই একটা কথা বলবি না। তুই আমার মায়ের খুনি, তুই আমার মাকে খুন করছিস। তুই আমাকে বুদ্ধি দিছিস আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে। আমার মাকে আমি নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুই সেটা করতে দিস নাই। আমি এখন বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুই আমার মার সঙ্গে কি করছিস। না না সোহেল, আমি যা কিছু বলছি আমি তো ভালোর জন্য বলছি। আমি দেখছি মায়ের বয়স হয়ে গেছে, মা ওই প্রবাসে যা থাকতে পারবে না, তাই তো আমি বৃদ্ধাশ্রমের কথা বলছি। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো ইচ্ছা ছিল না যে মার কিছু হয়ে যাক। তুই আমার মাকে খুন করছিস, আর এখন বলছিস তুই কিছু করিস নাই। মা, ও মা, মা, ও মা তুমি আমার সঙ্গে কথা বলো মা। ডাইনি, কাল নাকিনি, তুই আমার মাকে খুন করছিস। তুই আমার মায়ের খুনি, তোর কঠিন শাস্তি হবে। ওই উপরওয়ালা কি শাস্তি দেবে সেটা আমি জানি না। তোকে যদি আইনের হাতে তুলে দিই সে কি শাস্তি দেবে সেটাও আমি জানি না, কিন্তু আমি তোকে শাস্তি দেব, কঠিনতম শাস্তি দেব। কি বলছো তুমি এগুলা? হ্যাঁ, দেখছো আম্মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তুমি এসব উল্টাপাল্টা কথা চিন্তা করো না, আমার তো শেষ কাজটা করতে হবে। আমি বলি সোহেল, আগে আমার শেষ কাজটা করো, তারপর তুমি আমাকে রাগারাগি করো। হ্যাঁ, আমার মায়ের শেষ কাজ আমি করব, কিন্তু তার আগে সবচেয়ে বড় কাজ যেটা সেটা করব। আমি তোকে তালাক দিব, আর এই মুহূর্তেই আমি তোকে তালাক দিব। এক তালাক, দুই তালাক, তিন তালাক। যা আমার মায়ের লাশের সামনে থেকে চলে যা, যা বলছি না স্যার, তোকেও আমি খুন করে ফেলবো। যা। তুমি আমাকে মাফ করে দাও মা। তুমি আমাকে মাফ